হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি 2027 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি ইতিহাসের ক্লাস, ইতিহাসের টেক্সট বই খুঁটিয়ে শর্ট প্রশ্নের ক্লাস। তোমাদের সামনে রয়েছে দেখো ইতিহাসের চতুর্থ অধ্যায় সংঘবদ্ধতার গোড়ার কথা, বৈশিষ্ট্য বিশ্লেষণ। এই অধ্যায় থেকে আমরা শর্ট প্রশ্ন করছিলাম। এর আগে আমরা 5টা পর্ব করেছি এই অধ্যায় থেকে টেক্সট বই খুঁটিয়ে। আজকে আমরা এখান থেকে করবো এই অধ্যায় 6 নম্বর পর্ব। ঠিক আছে, চলো শুরু করি ক্লাসটি। লেখায় ও রেখায় জাতীয়তাবোধের বিকাশ, বৈশিষ্ট্য বিশ্লেষণ। দেখো আমি জাস্ট যেটুকু শর্ট প্রশ্ন করার জায়গা সেগুলোই দেখাবো। ঠিক আছে, তো এখান থেকে একটুখানি পড়ে নিই। 19 শতকের দ্বিতীয়ার্ধে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী ব্রিটিশ সরকারের ভারত বিদ্বেষী নীতি ও অপশাসনের বিরুদ্ধে প্রথম সরব হয়। তাদের প্রথমে তাহলে এখানে দেখো পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী কিন্তু ব্রিটিশ সরকারের ভারত বিদ্বেষী নীতি ও অপশাসনের বিরুদ্ধে প্রথম সরব হয়। ঠিক আছে, তো কারা যে এই ব্রিটিশ সরকারের ভারত বিদ্বেষী নীতি ও অপশাসনের বিরুদ্ধে প্রথম সরব হয়? কারা না? মধ্যবিত্ত শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী। এটা তোমরা মনে রাখবে, শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী। দেখো যেগুলো আমি তলায় দাগ দিয়ে দিচ্ছি, যেগুলো ব্র্যাকেট দিয়ে দিচ্ছি, সেগুলো কিন্তু তোমাদের শর্ট প্রশ্ন হিসেবে রাখবে। ঠিক আছে, তো দেখো ভারতীয়দের মধ্যে জাতীয়তাবাদের জাগরণ, সাহিত্য ও চিত্রশিল্পের অসামান্য অবদান ছিল। কবি ঈশ্বরচন্দ্র গুপ্তের কলমে বাংলার প্রথম জাতীয়তাবাদের স্ফুরণ ঘটে। তাহলে কোন কবির কলমে বাংলায় প্রথম জাতীয়তাবাদের স্ফুরণ ঘটে? না, কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত। প্রশ্নটা আমি আবার বলছি যে কোন কবির কলমে বাংলায় প্রথম জাতীয়তাবাদের স্ফুরণ ঘটে? না, ঈশ্বরচন্দ্র গুপ্তের কলমে। ঠিক আছে, তিনি মাতৃভূমি ভারতবর্ষকে ইন্দ্রের অমরাবতীর সঙ্গে তুলনা করেন, সেই সঙ্গে দেশীয় সভ্যতা ও সংস্কৃতিকে শ্রেষ্ঠ বলে প্রচার করেন। মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্যেও দেখো এখানে মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্য বিদেশি শাসনের প্রতি ক্ষোভ ঝরে পড়েছে। তাহলে এতে প্রশ্ন আসবে যে মেঘনাদ বধ কাব্যটি কার লেখা? মেঘনাদ বধ কাব্যটি কিন্তু মাইকেল মধুসূদন দত্তের লেখা। ঠিক আছে, তারপরে কবি রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় তাঁর পদ্মিনী উপাখ্যান কাব্যে ব্রিটিশ শাসনকে দাসত্বের শৃঙ্খল বলে উল্লেখ করেছেন। ঠিক আছে, তাহলে এখানটায় মনে রাখবে যে কবি রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের লেখা কবিতাটার নাম কি, কাব্যটার নাম কি? কাব্যটার নাম কিন্তু পদ্মিনী উপাখ্যান। তাহলে প্রশ্ন এইভাবে পড়বে যে পদ্মিনী উপাখ্যান কাব্যটি কার লেখা? পদ্মিনী উপাখ্যান কাব্যটি কার লেখা? পদ্মিনী উপাখ্যান কাব্যটি কিন্তু লেখা রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, এইভাবে কিন্তু শর্ট প্রশ্ন তোমরা পড়বে, এগুলোকে খাতায় লিখে নাও। স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়? কে বাঁচিতে চায়? কবি নবীনচন্দ্র সেনের পলাশির যুদ্ধ কাব্যগ্রন্থে জাতীয়তাবাদের মন্ত্র ধরা পড়েছে। তাহলে পলাশির যুদ্ধ কাব্যগ্রন্থটি কার লেখা? না, নবীনচন্দ্র সেনের লেখা। ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু এই কবিতা এইগুলো। ঠিক আছে, তাহলে পলাশির যুদ্ধ কাব্যগ্রন্থ কার লেখা? নবীনচন্দ্র সেনের লেখা। আচ্ছা, জাতীয়তাবাদের মন্ত্র ধরা পড়েছে। দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকটি ছিল লালমুখ ইংরেজ বিরোধিতার চরম মুখপত্র। তাহলে নীলদর্পণ নাটকটি কার লেখা? নীলদর্পণ নাটকটি কিন্তু দীনবন্ধু মিত্রের লেখা। পরে দেখো দ্বিজেন্দ্রলাল রায়ের মেবার পতন ও শাহজাহান নাটকে দেশ হৈতস্যনার আদর্শ তুলে ধরা হয়েছে। তাহলে এখানে দেখো মেবার পতন ও শাহজাহান নাটকটি কার লেখা? দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা। এইগুলো কিন্তু যেগুলো আমি তোমাদেরকে দাগিয়ে দিচ্ছি, যেগুলো আমি বলে দিচ্ছি, সেগুলো কিন্তু তোমরা ভালো করে পড়বে। ঠিক আছে, তাহলে মেবার পতন ও শাহজাহান নাটকটি কার লেখা? না, দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা। ঠিক আছে, এবার দেখো দেশবাসীকে আত্মবিশ্বাসী করে তুলতে এবং জাতীয়তাবোধের উদ্দীপ্ত করে তুলতে ধরেছিলেন স্বামী বিবেকানন্দ। এই বিষয়ে তাঁর লেখা পরিব্রাজক, বর্তমান ভারত, প্রাচ্য পাশ্চাত্য, কর্মযোগ, জ্ঞানযোগ, ভক্তিযোগ প্রভৃতি কালজয়ী গ্রন্থ। তাহলে এইগুলো দেখো স্বামী বিবেকানন্দের প্রত্যেকটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তোমার গ্রন্থ। তাহলে পরিব্রাজক গ্রন্থটি কার লেখা? স্বামী বিবেকানন্দের লেখা। বর্তমান ভারত গ্রন্থটি কার লেখা? স্বামী বিবেকানন্দের লেখা। প্রাচ্য ও পাশ্চাত্য গ্রন্থটি কার লেখা? স্বামী বিবেকানন্দের লেখা। কর্মযোগ গ্রন্থটি কার লেখা? স্বামী বিবেকানন্দের লেখা। জ্ঞানযোগ গ্রন্থটি কার লেখা? স্বামী বিবেকানন্দের লেখা। ভক্তিযোগ গ্রন্থটি কার লেখা? স্বামী বিবেকানন্দের লেখা। তাহলে এইগুলো কিন্তু তোমরা প্রত্যেকে কিন্তু একটু ভালো করে তুলে নেবে খাতায়। ঠিক আছে, এইগুলো কিন্তু শর্ট প্রশ্নের ভীষণ ইম্পর্টেন্ট। এবার দেখো আনন্দমঠ প্রথম। দেখো ফরাসি বিপ্লবের পূর্বে ফ্রান্সের নিপীড়িত, শোষিত, বঞ্চিত মানুষ যেমন বিপ্লবী দর্শন, সাম্য, মৈত্রী, স্বাধীনতা দ্বারা আকৃষ্ট হয়েছিল, ঠিক তেমনই 19 শতকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, স্বামী বিবেকানন্দ প্রমুখ চিন্তাশীল মনীষী জাতীয়তাবাদী দর্শন দ্বারা ভারতীয়গণ স্বাধীনতার আদর্শ উদ্দীপ্ত হয়েছিল। বাংলার স্কট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। মনে রাখবে বাংলার স্কট কাকে বলা হয়? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে। কি বললাম? বাংলার স্কট কাকে বলা হয়? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে। আমাদের কাছে বঙ্কিম চট্টোপাধ্যায় আমাদের কাছে ঔপন্যাসিক ও প্রবন্ধকার হিসেবে বিশেষভাবে পরিচিত হলেও দেশাত্মবোধ প্রচারে তার অবদান অনস্বীকার্য। তার বিভিন্ন রচনা এই মন্ত্র ধরা পড়েছে। সন্ন্যাসী ফকির বিদ্রোহ 76 মন্বন্তরের পটভূমিকায় তার লেখা আনন্দমঠ উপন্যাসটি। মনে রাখবে যে সন্ন্যাসী ফকির বিদ্রোহ ও 76 মন্বন্তর কোন এই আনন্দমঠ উপন্যাসটি কোন প্রেক্ষিতে লেখা? না, সন্ন্যাসী ফকির বিদ্রোহ এবং 76 মন্বন্তর উপন্যাসটি 1882 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। তাহলে এখান থেকে একটা শর্ট প্রশ্ন আসবে যে বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাসটি কত সালে প্রকাশিত হয়? 1882 সালে প্রকাশিত হয়। এটি ছিল স্বদেশিকতার
আদর্শে পরিপূর্ণ। সেখানে তিনি মাতৃভূমিকে মা বলে সম্বোধন করে দেশবাসীকে স্বৈরাচারী ব্রিটিশ শাসনের বিরুদ্ধে হাতিয়ার ধরতে আহ্বান জানিয়েছেন। তাহলে তিনি মাতৃভূমিকে মা বলে বঙ্কিমচন্দ্র কোন উপন্যাসে বঙ্কিমচন্দ্র তার কোন উপন্যাসে মাতৃভূমি ভারতবর্ষকে মা বলে সম্বোধন করেছেন? আনন্দমঠ উপন্যাসে। আর আনন্দমঠ উপন্যাসটা কত সালে প্রকাশিত হয়? 1882 সালে প্রকাশিত হয়। কিসের প্রেক্ষাপটে তৈরি? না সন্ন্যাসী প্রকৃতির 76 মন্বন্তের প্রেক্ষাপটে তৈরি। ঠিক আছে। এই উপন্যাসে বর্ণিত সন্তানদর ও সত্যানন্দের ত্যাগ মন্ত্র দ্বারা তিনি পরোক্ষভাবে ভারতীয়দের স্বাধীনতা মন্ত্রে দীক্ষিত করেছেন। আনন্দমঠ রচনার উদ্দেশ্যে যে ব্যর্থ হয় তা বহুল প্রমাণিত। এই উপন্যাসে বর্ণিত অনুশীলন তত্ত্বের ভিত্তিতে 1902 খ্রিস্টাব্দে কলকাতায় গড়ে ওঠে অনুশীলন সমিতি নামে একটি বিপ্লবী সমিতি। এতে অরবিন্দ ঘোষ, বারীন্দ্রনাথ ঘোষ, ভূপেন্দ্রনাথ দত্ত, স্বামী বিবেকানন্দ ভাই, অবিনাশ ভট্টাচার্যের মতো বাঘা বাঘা বিপ্লবীরা যোগদান করেছেন। এই উপন্যাস স্পর্শ করেই বিপ্লবীরা বিপ্লববাদের অগ্নিমন্ত্রে দীক্ষা নিতেন। এই উপন্যাসে উল্লিখিত বন্দে মাতরম সঙ্গীতটি ভারতের বিপ্লববাদের মুখে মুখে প্রচলিত। তাহলে বন্দে মাতরম সঙ্গীতটি কোন উপন্যাসে প্রকাশিত হতো বা কোন উপন্যাস থেকে নেওয়া হয়েছে? এটা আনন্দমঠ উপন্যাস থেকে নেওয়া হয়েছে। ক্রমে সঙ্গীতটি ভারতের জাতীয় আন্দোলন সঞ্জীবনী মন্ত্রে পরিণত হয়। এটি 1896 খ্রিস্টাব্দে কংগ্রেসের কলকাতা অধিবেশন রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম গেয়ে শোনান। তাহলে এই বন্দে মাতরম সঙ্গীতটি জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে গাওয়া হয়? না কলকাতা অধিবেশনে গাওয়া হয়। এবং কত সালে? সেটা 1896 সালে। এটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে। তাহলে এখান থেকে প্রশ্ন আসবে যে জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে বন্দে মাতরম সঙ্গীতটি গাওয়া হয়? না কলকাতা অধিবেশনে। এবং কত সালে? 1896 সালে। আচ্ছা, এই উপন্যাস সন্ন্যাসী ও ফকির সম্প্রদায়ের ত্যাগ, বৈরাগ্য, দেশকে ব্রিটিশ শাসন মুক্ত করার এক অদম্য মানসিকতা এবং ভবানী পাঠক ও দেবী চৌধুরীর সংগ্রামী মনোভাব ভারতীয়দের জাতীয়তাবোধের উদ্বুদ্ধ করেছিল তা বলাই বাহুল্য। তাহলে এখানে দেখো ভবানী পাঠক ও দেবী চৌধুরানী কোন উপন্যাসের চরিত্র? না এটা কিন্তু এই আনন্দমঠ উপন্যাসের চরিত্র। ঠিক আছে। তো দেখো এই যে ভবানী পাঠক ও দেবী চৌধুরানী কোন উপন্যাসের চরিত্র? আনন্দমঠ উপন্যাসের চরিত্র। এই জন্য আনন্দমঠ উপন্যাসকে বলা হয় স্বদেশ প্রেমের গীতা বা ভারতীয় জাতীয়তাবাদের বাইবেল। তাহলে কোন উপন্যাসকে স্বদেশ প্রেমের গীতা বলে? আনন্দমঠ উপন্যাসকে। আর ভারতীয় জাতীয়তাবাদের বাইবেল কাকে বলে? আনন্দমঠ উপন্যাসকে। দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমি তোমাদের তুলে ধরছি। ঠিক আছে। এইভাবে লেখনী যে অস্ত্রের দ্বারা ক্ষুরোধার হতে পারে তা প্রমাণ করেছিলেন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার আনন্দমঠ উপন্যাসের মধ্য দিয়ে। এটি ছিল ভারতীয় জাতীয়তাবাদ ও বিপ্লববাদের একটি আকর গ্রন্থ। তাই বিপ্লবী অরবিন্দ ঘোষ তাকে ভারতীয় জাতীয়তাবাদের গুরু বলে অভিহিত করেছেন। তাহলে ভারতীয় জাতীয়তাবাদের গুরু কাকে বলা হয়? না বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বলা হয়। তাহলে ভারতীয় জাতীয়তাবাদের গুরু কাকে বলা হয়? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বলা হয়। কে বলেছেন? অরবিন্দ ঘোষ বলেছেন। ডক্টর হীরেন্দ্রনাথ দত্ত তাকে দ্য রিয়াল ফাদার অফ ইন্ডিয়ান ন্যাশনালিজম বলে চিহ্নিত করেছেন। দ্য রিয়াল ফাদার অফ ইন্ডিয়ান ন্যাশনালিজম কাকে বলা হয়? না বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বলা হয়। বা প্রশ্ন আসতে পারে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে দ্য রিয়াল ফাদার অফ ইন্ডিয়ান ন্যাশনালিজম কে বলেছেন? ডক্টর হীরেন্দ্রনাথ দত্ত। ঠিক আছে। তো এই ছিল তোমাদের আজকে 6 নম্বর পর্ব, এখানে শেষ করলাম এই অধ্যায় থেকে। তো যেগুলো দেখো আমি যেগুলো তোমাদেরকে দাগিয়ে দিয়েছি তলায় দাগ দেওয়া, সেগুলো তোমরা অবশ্যই খাতায় একটু নোট করে নেবে। ঠিক আছে। বারবার বলছি শর্ট প্রশ্ন কিন্তু তোমাদের 36 পেতে হবে। যে কটা শর্ট প্রশ্ন আছে যত বেশি তুমি শর্ট প্রশ্ন করে আসতে পারবে তত বেশি কিন্তু তুমি সেই সাবজেক্টে তত বেশি নাম্বার পাবে। ঠিক আছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে। আর আমার চ্যানেল যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবে। ঠিক আছে। দেখো এখানে প্রশ্নগুলোকে বলেছি পরিব্রাজক কার লেখা? স্বামী বিবেকানন্দের লেখা। বর্তমান ভারত কার লেখা? স্বামী বিবেকানন্দের লেখা। প্রাচ্য পাশ্চাত্য কার লেখা? স্বামী বিবেকানন্দের লেখা। কর্মযোগ, জ্ঞানযোগ, ভক্তিযোগ, এই প্রত্যেকটা গ্রন্থ কিন্তু স্বামী বিবেকানন্দের লেখা। ঠিক আছে। তো এই হলো তোমাদের শর্ট প্রশ্নের ক্লাস। তো যারা নতুন আছে আমার চ্যানেল, যারা নতুন দেখছো ভিডিওটা, তারা অবশ্যই কিন্তু একটু সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।